এই বটগাছ আমার মায়ের শেষ স্মৃতি। এই গ্রাম ছেড়ে যতই চলে যাই না কেন, এই মায়া তো আমাকে ছাড়ে না। রতন, থামো, থামো। কে এটা? কে কে সব করছে? কে? তুই আমাকে ভুলে গেছিস রতন? আমি এখানেই আছি। আ! কি কি ওটা? নাও মামি, এখানে তোমার জন্য কাশ্মীরি আচার আর উল আছে। বাবা তোমার জন্য জোগাড় করে রেখেছিলেন, আমি আসবো শুনে দিয়ে দিলেন। আরে বাহ, দুলা ভাইয়া তো ব্যস্ততার মধ্যেও যে এসব মনে রেখেছে সেটাই তো অনেক। না, ধন্যবাদ দিয়ে মানুষটাকে ছোট করা যাবে না। তা দোলা ভাই আছেন কেমন? বাবা তো এখন ভালোই আছেন, আমি ব্যবসা করব শুনে খুব খুশি। সে সব ব্যবস্থা করে দেবেন বলেছেন। আজ তো অনেক রাত হয়ে গেছে, কাল আবিদের কাছে গিয়ে খোঁজ নেব কাজ কত দূর এগোলো, কি করলো না করলো। আচ্ছা বেশ। এই লিনু, তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও, খাবারের ব্যবস্থা দেখো। হো কি, দেখেছো কি কাণ্ড! আমি তো ভুলেই গেছি যে চুলায় হাঁসের মাংস বসিয়ে রেখে এসেছি। রতন, বাবা হাত মুখ ধুই আয়, গরম গরম হাঁসের মাংস আর সিটা পিঠা খাবি। হ্যাঁ হ্যাঁ, ও আসছে। তুমি যাও, খাবার বাড়ো। রতন বাবা, একটা কথা, তুমি কি আবিদকে টাকা পয়সা কিছু দিয়েছিলে? হ্যাঁ মামা, ব্যবসা শুরু করার জন্য বেশ কিছু টাকা দিয়ে গিয়েছিলাম। বলেছিলাম খোঁজ খবর শুরু করতে, আমি ফিরে এসে বাকিটা দেখব। ওই টাকার কথা তুই ভুলে যা বাবা। ভুলে যাব মানে? আবিদকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ও গ্রাম ছেড়ে চলে গেছে। গ্রাম ছেড়ে চলে গেছে? কি বলছো? হ্যাঁ বাবা, ও তোর সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তুই তোকে বিশ্বাস করে টাকা দিয়েছিলি, ও সেগুলো নিয়েই পালিয়ে গেছে। এখন বুঝতে পারছি সেটা। আজ 3 মাস ধরে ও গ্রামে নেই, কেউ জানে না ও কোথায়। মামা তুমি ঠিক জানো তো? হ্যাঁ, গ্রামের খবরাখবর আমি জানবো না? মামা, আবিদে কাজ করতে পারে না মামা, তোমার নিশ্চয় কোথাও ভুল হচ্ছে। বেশ তো, আমার কথা বিশ্বাস না হলে তুই নিজেই তাহলে খোঁজ খবর নিয়ে দেখ। এখন চল, খেতে চল, তোর মামি বসে আছে। তাহলে কি আমি আবিদকে বিশ্বাস করে ভুল করেছি? এ কি, দরজাটা এভাবে হঠাৎ বন্ধ হয়ে গেল কেন? মামি, মামা, মামি! এ কি, ঘরের আলো নিভিয়ে দিল কে? এ কি, কি ওটা? মামা, মামা, মামা! যাও বলছি, যাও, যাও বলছি, যাও। রতন, কি হয়েছে? এই রতন, এভাবে চিৎকার করছিস কেন রে? হাত, কাটা হাত। কোথায় হাত? কোথায়? কিসের কাটা হাত? এখানেই তো ছিল, একটা কাটা হাত এখানেই ছিল। কোথায়? কিসের কথা বলছিস তুই? নেই, নেই তো ওটা। ছেলেটা কতদূর থেকে এসেছে, তাই মনে হয় ক্লান্ত হয়ে উল্টাপাল্টা ভাবছে। হ্যাঁ, আমারও মনে হয়। তুই শুয়ে পড় বাবা, একটা সুন্দর ঘুম দিলেই সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আমিও তাই ভাবছি। চলো বাবি, খাবার দাও, খেয়ে শুয়ে পড়ি। খাবার?
তোর কি বেশি ক্ষুধা লেগেছে বাবা? না মানে মাত্রই তো খেলি। কি বলছো মামি? মাত্র খেলাম মানে? আমি তো ঘর থেকেই বের হতে পারিনি, আটকা পড়েছিলাম। হ্যাঁ, কি বলছিস কি? তাহলে যে খেয়ে গেল সে কে? ঠাট্টা করছিস নাকি বাবা? তুই তো মাত্রই খেয়ে উঠলি। আমরা তো সব গুছিয়ে সবে রান্নাঘরে শিকল তুলে দিয়েছি, তখনই তো তোর চিৎকার শুনে ছুটে এলাম। কাল কি ওগুলো চোখের ধাঁধা ছিল নাকি সত্যি ছিল, কিছুই তো বুঝলাম না। আবার আমার মতন অবিকল দেখতে কে এসে খাবার খেয়ে গেল? কি হচ্ছে এসব, কিছুই তো বুঝতে পারছি না। এখান থেকে জলদি পালাতে হবে। এখানে তো আর থাকার কোনো কারণই নেই, শুধু মায়ের এই বট গাছ। মায়ের এই শেষ স্মৃতির জন্য খুব মায়া হয়। মা বটগাছ সমেত এই জায়গাটা আমাকে দিয়ে গেছেন। কত আশা ছিল আমি আর আবিদ, আমরা দুজন মিলে এখানে দোকান দেব। তুই সত্যি আমাকে টাকা দিয়ে যাবি? দেখিস কিন্তু, ব্যবসাপাতির ব্যাপার, আমি শুরু করতে গিয়ে যদি কোনো ঝামেলা করে ফেলি। ঝামেলা করলে করবি, ঝামেলা না করলে আমরা শিখবো কি করে? আমার তো ভাবতেই ভালো লাগছে, এই গাছের নিচে আমাদের দোকান হবে। আমরা ছোটবেলায় তো এখানেই খেলতাম রে। আমার তো বন্ধু তোর টাকার কথা ভেবেই ভয় লাগছে। ব্যবসা মানেই ঝুঁকি, আর সেটা তুই আমাকে শুরু করতে বলছিস? আরে তোর সঙ্গে ব্যবসা করব বলেই তো টাকাটা রেখেছি। কি করব বল, বাবা কালই চলে যেতে বলেছে, আর ব্যবসার কি যেন জরুরি কাজ আছে তার। তা না হলে আমিও তোর সাথেই কাজ শুরু করতে পারতাম। যাকগে, তুই কাজকর্ম এগিয়ে রাখ, আমি ফিরে আসলে দুই বন্ধু মিলে কাজে নামবো। তুই যে এত ভরসা করলি আমার উপর। তুই আমার বন্ধু, তোকে ভরসা করব না তো আর কাকে ভরসা করব বল? মায়ের দেয়া মামা বাড়ির জায়গাটা আর এই বটগাছটাকে কাজে লাগাতে পারছি, এটাই তো অনেক আনন্দের ব্যাপার রে। হ্যাঁ, এই বটগাছটা কাকিমার খুব প্রিয় ছিল। যাকগে, অনেক দেরি হয়ে গেছে, আজ আমি চলি রে। তোর এই বিশ্বাসের সম্মান আমি অবশ্যই রক্ষা করব বন্ধু। আমি জানি, এখন যা, তোর হয়তো দেরি হয়ে যাচ্ছে, আবার দেখা হবে। সেটা আরে রতন ভাই, বীর বীর কইরা কি কইতাছ? কবে আইলা? ও জিল্লু, কেমন আছো? আমি ভালোই আছি, কিন্তু তোমারে দেখে তো অসুস্থ মনে হইতাছে রতন ভাই। তুমি ঠিক আছো তো? ঠিক, হ্যাঁ মনে তো হয় ঠিক আছি। আচ্ছা জিল্লু, আবিদের কোনো খবর জানো? রতন ভাই, আবিদ ভাই তো নিরুদ্দেশ। কেউ বলে শহরে গেছে, কেউ বলে কারো সাথে কি নাকি ঝামেলা করছিল, ওরাই নাকি গুম করে ফেলাইছে। কি বলছো এসব? আবিদ ভাই কিসের যেন ব্যবসা শুরু করব ভাবছিল, সেইটা নিয়ে খুব ঝামেলা হইতেছিল। আপনার মামার সঙ্গেও তো ঝামেলা হইছিল এই জমির লাইগা। মামার সঙ্গে কি ঝামেলা? এই গাছটা কাটতে চাইছিল আপনার মামা, আবিদ ভাই বাধা দিছিল। কি বলছো? মামা বট গাছটা কাটতে চাইছিল? আমি তো এইটাই জানি। এই যে রতন, আমি তোকেই খুঁজছিলাম, তোর সাথে আমার কিছু কথা ছিল। মামা, তুমি নাকি মায়ের বট গাছটা কেটে ফেলতে চেয়েছিলে? আমি? হ্যাঁ, আবিদ নাকি তোমাকে বাধা দিয়েছিল, জমিটা নিয়েও নাকি কিছু ঝামেলা হয়েছিল। কে বলেছে তোকে এসব?
আমি শুনেছি মামা, ব্যাপারটা কি সত্যি? একদমই সত্যি না। ওটা তোর মায়ের হাতে লাগানো গাছ। ওটা আমি কাটতে যাব কেন? তুমি রাগ করো না মামা, আমি আসলে শুনতে পেয়েছি তাই। বুঝেছি, এসব আবির ছোকরাটার কাজ। নিজে তো টাকা নিয়ে ভেগেই গেছে, আর আমার বদনাম করার জন্য লোক লাগিয়ে দিয়েছে। যত সব! এই গ্রামের লোকগুলো না আমাকে আর শান্তি দিল না। তুমি এসব নিয়ে ভেবো না মামা, আমি আর এসব কথায় কান দেব না। যাকগে, তুমি কি যেন বলতে চেয়েছিলে? পরে বলবো, তুই যা, বিশ্রাম কর। আচ্ছা মামা, ঠিক আছে। কে 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 কে- কে ওখানে? মামা, মামা, মামি, তুমি? এটা কি? কে রাখলো এটা এখানে? বট গাছের ডালে রক্ত? রতন, রতন, রতন। থামো, থামো! কে এটা? কে? কে সব করছে? কে? তুই আমাকে ভুলে গেছিস রতন? আমি এখানেই আছি। আ! এসব এসব কি হচ্ছে আমার সাথে? আমি তো কিছুই বুঝতে পারছি না। না না না, এখানে আর থাকা যাবে না, আর থাকা যাবে না। কিরে রতন, তুই মাটিতে এইভাবে বসে আছিস কেন? কি হয়েছে তোর? কিছু হয়নি মামি, আমি ঠিক আছি। আমি আজই চলে যাব। সে কি? কেন? আবার যেতে হবে মামি, এখানে থাকা আমার পক্ষে সম্ভব নয়। দুপুরে খেয়ে দিয়ে তারপর যাস। তোর মামা আসুক, সে উত্তরবঙ্গে গেছে। তোর জন্যে ভালো মন্দ মাংস রান্না করতে ভুলে গেছে। এ কি, সন্ধ্যা নেমে গেল এত জলদি? কি জানি, এখন কতভাবেই আবহাওয়া পরিবর্তন হয়। যাকগে, তুই কিন্তু বাবা খেয়েই যাবি। না মামি, আমি এখনই চলে যাব। বেঁচে থাকলে অনেক খেতে পারবো। তাড়াতাড়ি এই গ্রাম থেকে বের হতে হবে। এখানে আর বেশিক্ষণ থাকলে পাগল হয়ে যেতে হবে। এই বটগাছ আমার মায়ের শেষ স্মৃতি। এই গ্রাম ছেড়ে যতই চলে যাই না কেন, এই মায়া তো আমাকে ছাড়ে না। এ কি রতন, তুই কোথায় যাচ্ছিস? মামা, আমি চলে যাচ্ছি, আর এখানে থাকতে পারছি না। কি রে, সামান্য ব্যাপারে ভয় পেয়ে পালাচ্ছিস? যাগ্গে, শোন, তোর মায়ের এই বট গাছের জমিটা আমি কিনে নিতে চাই। না মামা, ওটা আমার মায়ের শেষ স্মৃতি। ওই জমি আমি বিক্রি করব না। সই না করলে আজ তোকে এই গ্রাম থেকে জ্যান্ত বের হতে দেব না। ভালোই ভালোই সই করে যা। কিসের আওয়াজ ওটা? কি, কিছুই তো দেখা যাচ্ছে না। কিসের আওয়াজ করছে ওটা? হুজুর, ওই গাছটা হুমসি ভালো না, গাছের নিচে একদিন রক্তের দাগ দেখা গেছে। চুপ কর। এর কাছ থেকে যেভাবেই হোক জায়গাটা লিখে নিতে হবে। ওর সম্মতি প্রয়োজন। এই দিকে মনে
আমরা এই জায়গায় আমাদের ব্যবসার পরিকল্পনা করছি। এসব বাচ্চাদের খেলা, অন্য কোথাও খেলো, এসব আমার দেখার বিষয় না। ভালো সুযোগ পেয়েছি, বট গাছটা কেটে দখল করব জায়গাটা। না, এ আমি হতে দেব না। আমি রতনকে সব বলে দেব। আমি তোকে এই কাজ করতে দেব ভেবেছিস? এই জীবনটা কেমন জানি আটকে গেছে রে। দিন দিন পরিশ্রম বাড়তাছে, কিন্তু ফসল কমতাছে। যতই খাটি না কেন, সংসারে আর কোনো উন্নতি হইতাছে না। জানি না কবে এই সংসারে একটু সুখ আইব, কবে সৃষ্টিকর্তা একটু মুখ তুইলা তাকাবো। মা, স্কুলে সবাই বলে তাদের বাবার নাকি দোকান আছে, আর কেউ বলে তাদের গরু বাছুর আছে। আমাদের আমাদের তো কিছু নেই মা। আমাদের নেই কেন মা? আরে পাগলি, আমাদের কাছে ভালো মনের মানুষ আছে। আছে নদী আর ভালোবাসা। টাকা পয়সা ধন সম্পত্তি জীবনের সবকিছু না রে মা। জীবনে সুখটাই আসল। কিন্তু মা, বাবা সারা দিন জমিতে কাটে, তাও তো আমাকে ঠিক মতো ভাতই ছুটে না মা। আমি বড় হইলে বাবারে সাহায্য করবো। তুই শুধু মন দিয়ে লেখাপড়া শেখ মা, ভালো মানুষ হ। বাকিটা তোর বাবাই সামলাবে। ও গিন্নি, এক গ্লাস জল দাও তো, গলাটা একদম শুকাইয়া গেছে। এই নাও তোমার জল। আজ এত সকালে জমিতে গেছিলা কেন? এত পরিশ্রম করলে হয়? ঘরে আসো, একটু বিশ্রাম তো নাও। বিশ্রাম করলে তো জমিতে ফসল হইব না গো। কষ্টের এই জীবনটা কষ্ট কইরে পার হইব গো। জানি না কতদিন এইভাবে চলবো, জানি না। হোগু, তুমি ভাইঙ্গা পড়ো না, মনটারে শক্ত রাখো। আমার বিশ্বাস তোমার এই পরিশ্রমে একদিন ঠিক ফল দিব। বাবা, আমি বড় হইলে তোমারে সাহায্য করবো। তখন তুমি আর একা খাটবা না বাবা। পাগলি মাইয়া আমার। না রে মা, তুই আমার অনেক আদরের মাইয়া। তরে দিয়ে আমি মাঠে কাম করাইবার পারি না রে। তুই খালি বই ধরবি, হাল না। একদিন আমাকে সব হইব রে মা। তুই খালি আমার একটু সময় দে রে মা, একটুখানি সময় দে। কিরে সিধু, তুই মুখটা এমন গোমরা কইরা আসত কেন রে? বাড়িতে কিছু হইছে নাকি? আমারে খুললে ক। কি আর কোমরে দেবেন, সারাদিন খেতে কাম করি, ঘাম ঝরাই, তাও ফসল ঠিকঠাক হয় না। ঘরে চাইল নাই, রানীর স্কুলের ফি কেমনে দিমু সেই চিন্তায় সারাদিন ঘুম আসে না, মাথায় ঘুরপাক খায় সেই চিন্তা।
তরে তো আমি অনেকদিন ধরেই কইতাছি রে, তুই চাষ ছাড়। চাষে কিছুই নাই এখন, শুধু হাড় ভাঙা খাটুনি রে। তাইলে কর্মুড়া কি রে? এই 2 হাত চাষ ছাড়া কিছুই জানে না রে। আহ, তুই ভুল কইতাছ। তোর রান্নার হাতটা কেমন সেইটা আমি জানি। মনে আছে গতবার আমরা পিকনিক করছিলাম, তুই যে মাছের ঝোল রাঁধছিলি, ওর রে সেই স্বাদটা এখনো মুখে লাগি আছে রে। ওই রকম 2-4টা রান্না পারি ঠিকই, কিন্তু সেইটা দিয়ে কি আর সংসার চলবো? আরে আমার কথাটা আগে ভালো কইরা হন হন। তুই তোর নদীর পাড়ের ওই জমিটাই চাষ না কইরা একটা ছোট্ট হোটেল বানা। বাঁশ দিয়া, ছনের ছাউনি দিয়া। নদীর পাড়ে লোকজন অনেক ঘুরতে আসে, খাইতে চায়, বসতে চায়। তুই রান্না করবি আর আমি তোরে সাহায্য করবো, বুঝলি? বাঁশের হোটেল নদীর পারে? তুই পাগল হইছ নাকি রে? কে ডাইবো খাইতে? আইবো রে ভাই, আইবো। তুই খালি একবার শুরু কইরাই দেখ। গ্রামের লোক তোর রান্নার কথা জানে না, কিন্তু একবার খাইলে মুগ্ধ হইয়া যাইব রে। তুই খালি সাহস কইরে শুরুটা কর। তোর কথাই যুক্তি আছে রে দেবেন, কিন্তু টাকার জোগাড় করুম কেমনে? তুই দেবাশিস বাবুর কাছে কিছু টাকা ধার চা। আমি তো তারে চিনি, তুই পরিশ্রমী, সময় মতো ফেরত দিবি। একবার খালি শুরু কর, দেখবি তোর ভাগ্য ফিরবই ফিরবো। আচ্ছা ঠিক আছে রে বন্ধু, এত কইরা যখন কইতাছ, একটা চেষ্টা কইরাই দেখি কি হয়। হ্যাঁ দেখ রে ভাই, দেখ, এতে তোরই লাভ। আর হোটেলের নাম রাখবি নদীর পারে বাঁশের হোটেল। বাহ, নামটা তো সেই দিছত রে। হোটেল করার বুদ্ধি দিলি, আবার নামও ঠিক করে দিলি। তুই আসলেই একটা জিনিস রে ভাই, তুই আসলেই একটা জিনিস। বাঁশের হোটেল নদীর পারে, বুদ্ধিটা কিন্তু মন্দ না। তবে মিথিলা কি রাজি হইব? আবার ঘরে টাকা পয়সাও নাই। হ্যাঁ গিন্নি, এদিকে আসো তো একবার, তোমার লগে কিছু কথা আছে। কি হইছে গো? তোমার মুখ দেখা মনে হইতাছে তুমি কিছু লইয়া চিন্তায় আসো। আমি ভাবতাছি চাষ টাস বাদ দিয়া নদীর পাড়ের ওই জমিতে ছোট্ট একটা হোটেল দিব, বাঁশ দিয়া বানাবো, যাতে খরচ কম লাগে। আমরা বিভিন্ন রকম খাবার বিক্রি করব। বুদ্ধিটা কেমন গো? কি কও, হোটেল? আমরা কি ব্যবসা বুঝি নাকি? আবার গ্রামের লোকে হাসাহাসি করবো না তো? হাসুক না গিন্নি, হাসুক, কিন্তু কিছু না কিছু তো করতে হইবই। চাষে আজকাল কিছুই হইতাছে না। দেবেন কইছে আমার নাকি রান্নার হাত ভালো, একবার চেষ্টা করে দেখি না কি হয়। কিন্তু টাকা, ঘরে তো জমা টাকা বলতে কিছুই নাই। এই জন্যই ভাবতাছি দেবাশিস বাবুর কাছে যাই। উনি গ্রামের মোড়ল, সৎ মানুষ। সামান্য কিছু টাকা ধার চামু, আমি পরিশ্রম কইরা আবার ফেরত দেবো। আমার ভয় লাগতাছে গো। এইসব ব্যবসা বাণিজ্য আমাগো মতো গরিবের জন্য না। কিন্তু তুমি যখন চাইতাছো শুরু করো, দেখি কি হয়। আমি তোমার পাশে সব সময় আছি। তোমার এই কথাটাই আমার ভরসা গো গিন্নি, তোমার এই কথাটাই আমার ভরসা। বলো কি সিধু, কি দরকার তোমার? মুখটা দেখি বেশ চিন্তিত। বাবু, একটা ছোট্ট ব্যবসা শুরু করবার ইচ্ছা হইছে। নদীর পারে বাঁশ দিয়ে হোটেল বানাবার চাই। কিছু টাকা ধার চাই আপনার কাছ থেকে। নদীর পারে বাঁশের হোটেল, এ তো নতুন বুদ্ধি, কিন্তু বুদ্ধিটা তো ভালো। কত টাকা লাগবে বলো? জানি না বাবু, বেশি লাগবো না। এমন টাকা দেন যেটা দিয়ে হালকা ছাউনি তুলতে পারি, একটু হাড়ি পাতিল কিনতে পারি আর কি।
তুমি পরিশ্রমী মানুষ, তোমায় আমি বিশ্বাস করি। এই নাও, এই কিছু টাকা রাখো। তবে সব সময় মনে রাখবে, সৎ পথে থাকলে তুমি উন্নতি করতে পারবে, আর সৃষ্টিকর্তাও খুশি হবেন, বুঝলে? হ্যাঁ বাবু, আপনার উপদেশ সব আমার মনে থাকবো। আশা করি আপনার আশীর্বাদে কাজটা ভালোই হইব। আহ, অবশেষে সব সুন্দরভাবে হইয়া গেল। আহ, কেমন দাঁড়াইছে বলো তুমি থিলা? আমার কাছে তো দেখতে দারুণ লাগতাছে। কেউ কি ভাবছিল আমরা নদীর পাড়ে এমন একটা হোটেল তুলমু? বাবা, আমি হোটেলের নামের বোর্ডে ফুল আঁকবো, পারবো তো? অবশ্যই পারবি রে মা, তোর হাতেই তো আমাগর হোটেলটা সুন্দর হইব রে মা। ওই যে আমি কইছিলাম না তুই পারবি, দেখ বাঁশের হোটেলটা দাঁড়াইয়া গেছে একদম। তোর পরামর্শ না থাকলে কিছুই হইতো না রে ভাই, কিছুই হইতো না। আজ সব তোরই কৃতিত্ব। তুই শুধু আমার বন্ধু না রে, তুই আমার ভাই। আরে বাদ দে তো কৃতিত্বের কথা, নে নে তাড়াতাড়ি রান্না শুরু কর দেখিনি, খুব খিদা লাগছে। আমি তোর হাতে বানানো প্রথম তরকারিটা খাইতে চাই। ধোয়াই চুপ জ্বলতাছে, কিন্তু মনটা কেমন জানি আনন্দে ভরপুর। আজ মনে হইতাছে আমরা নতুন জীবন শুরু করতাছি। গো গিন্নি, আমার মনে হইতাছে এই চুলার আগুনেই আমাগো ভাগ্যর আলো জলজল করবো গো। এই যে সবাই আসো আসো, নদীর পাড়ে নতুন হোটেল খুলছে, সিধুর হাতের রান্না। একবার খাইলে তোমরা মুগ্ধ হইয়া যাইবা। ওহ, এই রান্না তো গ্রামের মধ্যে সেরা। মাছের ঝোলটা এমন স্বাদের কিভাবে করলি রে সিধু? আমার মায়ের শেখানো হাতে ভাই, সবার ভালো লাগলেই আমি খুশি। দেখলি, কইছিলাম না তুই পারবি। দেখিস এখন তোর হোটেলের নাম আশেপাশের সব গ্রামে ছড়াইয়ে পড়বো, দেখিস। এই দেখো ভাই, সিধুর হোটেলে আজও ভিড়। এমন সুন্দর পরিবেশে মাছ ভাত খাওয়া, এগুলো আর কোথায় পাওয়া যায়? ওরে ভাই, একবার এই হোটেলের মাছের ঝোল খেয়েছিস? জুরি নেই, জুরি নেই, জুরি মেলা ভার। এমন স্বাদ আর কোথাও পাবি না রে। ভাই সব সবাই ধীরে ধীরে আসে, সবার লাইগাই ব্যবস্থা আছে। মাছের ঝোল আজ আর শেষ হইব না। আসেন ভাই সব, সবাই ভেতরে গিয়া বসেন। সিধুর হাতে আজকের ঝোল কিন্তু স্পেশাল। এইখানে আছে এই নদীর তাজা মাছ, আজ সকালেই সিধু ধরছে। এই হোটেলে না খেলে যেন দিনটাই মাটি হয়ে যেত। মাছের ঝোলের এমন স্বাদ, একবার খেলে বারবার খেতে মন চায়। এজন্যই তো মানুষ পাশের গ্রাম থেকে এসেছে। এখন সিধুর হোটেলের নাম সবখানে ঘুরছে। এতদিনের কষ্ট যেন আজ সার্থক হইল, সবই সৃষ্টিকর্তার অশেষ কৃপা। দেখলি ভাই, আমি কইছিলাম না তোর ভাগ্য ফিরতাছে। আজকে এই ভিড়, এই হাসি, তুই নিজের পরিশ্রম আর যোগ্যতার জোরে আনছত রে। তুই না থাকলে এই স্বপ্নটাই দেখতাম না রে ভাই। তোর সেই এক কথাই আমার জীবনটা পুরোটা ঘুরে গেল রে। স্বপ্নটা তো তোরই আসিল রে ভাই, আমি শুধু হাঁটার পথটা দেখাইছি। শুধু ভাই, আরো এক থালা দাও,
গরম গরম ভাত আর মাছের ঝোল, না মনে হয় স্বর্গের খাবার খাচ্ছি। আজ অনেক মানুষ খাইলো, সবাই খুশি। এইটুকু দেখলেই মনটা ভইরা যায়। আজ যদি মা বাইসা থাকতো, কি খুশিটাই না হইতো। এইটা কি হঠাৎ হাওয়া এমন জোর হইল কেন? ক্যাডারে দাদা ওইখানে, মানুষ না পশু? ভয় পাস না, ভয় পাস না, আমি তোর কোনো ক্ষতি করতে আসিনি। আমি খুব ক্ষুধার্ত রে, অনেকদিন হলো কিছু খাই না, আমাকে কিছু খাবার দিবি? তুমি যদি ক্ষতি না করো তাইলে আমি তোমারে খাবার দিব। আমার হোটেলে অনেক মানুষে খায়, তুমিও খাও। আমার খাবার দিতে কোনো আপত্তি নাই, কোনো আপত্তি নাই। এই নাও খাও। এই নদীর মাছ নিজের হাতে ধরছি, আবার নিজের হাতেই রান্না করছি। আহ, অতুলনীয় স্বাদ। এমন স্বাদ কোনো রাজপ্রাসাদেও পাইনি আমি। তুই মানুষ হয়েও আমাদের মতো রাধিস কিভাবে? এই রান্না আমি আমার মার থেকে শিখছিলাম। আমি তো শুধু ক্ষুধার্ত মানুষদের খাওয়াই, এইটুকুই জানি। তোর এই বিনম্র মনই তোর আসল শক্তি। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমি তোর কোনো ক্ষতি হতে দেব না, কখনো না। তোর হোটেল, তোর পরিবার সব আমার আশীর্বাদে সব সময় সুরক্ষিত থাকবে। আরে আমি স্বপ্ন দেখলাম না তো, কিন্তু হাড়িটা তো খালি। তার মানে দৈত্য সত্যি আইছিল। গত রাইতের দৈত্যটা কি আজ আইব? কাইল ওরে ঠিক মতো খাওয়াইতে পারি নাই, আজ আইলে ওরে পেট ভইরে খাওয়ামু। দৈত্যটা অনেক বালা, কত সুন্দর করে আমার লগে কথা কইল। মাইনসে খালি খালি দৈত্যরে ভয় পায়। তুমি এত বড় মানুষ তো না, তাও আবার আমার খাবার খাইলা। ভয় লাগতাছে ঠিকই, কিন্তু তোমারে খাওয়াইতে পাইরা মনটা কেমন জানি শান্ত হইয়া গেল। ভয় পাস না সিধু, আমি দৈত্য ঠিকই, কিন্তু তোর মতো ভালো মানুষকে ক্ষতি করব না। তুই যে আমাকে ভয়ে তাড়িয়ে দিসনি, বরং খাবার দিচ্ছিস, এতেই তো তুই আমার বন্ধু হয়ে গেছিস রে। বন্ধু? আমি তোমার মতো দৈত্যের বন্ধু? এ কেমন কথা? আমি তো গরিব মানুষ, তোমার সঙ্গে বন্ধুত্ব করমু কেমনে? বন্ধুত্বে বড় ছোট নেই, জাতপাত নেই, তুই মন থেকে ভালো, এটাই সবচেয়ে বড় কথা। আমি বহু যুগ ধরে ঘুরি, জীবনে বহু মানুষ দেখেছি, কিন্তু তোর মতো কাউকে পাইনি আমি। এই নাও বন্ধু, আরো খাও। আমার কাছে যতটুকু আছে সব তোমার সঙ্গে ভাগ করবো আমি। আজ তোমার আর ভয় পাই না আমি, মনে হইতাছে তুমি আমার খুব আপনজন। এই কথাটাই শুনবার অপেক্ষায় ছিলাম আমি। তুই আজ থেকে শুধু আমার বন্ধু না, আমার আশ্রিত মানুষও। আমি তোর হোটেল, তোর সংসার সব পাহারা দেব। কেউ তোর ক্ষতি করতে চাইলে আগে আমার সাথে লড়তে হবে। তুমি তো মানুষ না, তুমি যেন সৃষ্টিকর্তার পাঠানো কোনো দূত। আমার জীবনে এই কষ্টের সময় তুমি আসো বইলাই একটু শান্তিতে থাকতে পারতাছি।
ভালো মানুষের পাশে সব সময় একটা আলাদা শক্তি থাকে, কিন্তু মানুষ তা দেখতে পায় না। আজ তুই সেই শক্তির স্পর্শ পেয়েছিস। আচ্ছা, তুমি কোথায় থাকো? আবার আসবা তো? যখন তুই ডাক দিবি আমি তখনই আসব। তোর ডাক আমার কানে পৌঁছালেই আমি হাজির হব। ভয় পাস না, কখনো না। ভালো থাকিস বন্ধু, নিশ্চয় আবার দেখা হইব। ভালো থাকিস। ওরে ভাই, সিধুর হোটেলে আসলে মনটা ভরে যায়। এমন স্বাদ সোনার হাটেও পাইনি। সবাই ধীরে ধীরে আসেন ভাই, সব খাবার কমবো না, সবাই পেট ভইরা খাইবেন। দেখ ভাই, টাকাই টাকা। এখন তোর হোটেলে তো গ্রামের অর্ধেক মানুষ খায়। তোর ভাগ্য তো একবারে খুইলা গেল রে ভাই, এক্কেবারে খুইলা গেল। হরে দেবেন, আমরা যত কষ্ট করছি আইজ মনে হয় তার ফল পাইতাছি রে। সবই সৃষ্টিকর্তার কৃপা রে, সবই সৃষ্টিকর্তার কৃপা। আরে এইটা কি হইল? এখন আমার হোটেলে কেউই আহে না, সব লোক ওই সিধুর বাসের ভাঙ্গা হোটেলে যায়। গ্রামের ফকিন্নি চাষা মানুষ আইজ হোটেলের মালিক হইয়া গেছে। কি করবি রে মহেশ, ওর রান্না তো আসলেই চমৎকার। তুই তো মশলায় কৃপণতা করিস, ওর রান্নার স্বাদ ভালো, তাই মানুষ যায়। পারলে তুইও রান্নার স্বাদ বাড়ারে, তাহলে তোর হোটেলেও লোক আসবে। আরে চুপ কর, চুপ কর, তোর মুখ বন্ধ রাখ। আমি ওই সিধুর হোটেলটা ভস্য কইরা দিমু, দেখবি তার ব্যবসার বেশি দিন টিকব না। একটা কথা শুনলাম রে সিধু, পাশের গ্রামের হোটেল মালিক মহেশ নাকি তোর ওপর রাইগা গেছে। লোকজন কইতাছে সে নাকি কিছু একটা ক্ষতি করার চিন্তা করতাছে। ওর রাগ আমি বুঝিয়ে দেবেন, কিন্তু আমি তো আর কোনো ক্ষতি করি নাই, শুধু নিজের মতো খাটতাছি, পরিশ্রম করতাছি। তুই ঠিকই করতাছ, কিন্তু লোকের হিংসা বোঝা মুশকিল রে ভাই। আমি কই কি, তুই একটু সাবধান থাক। রাইতে হোটেল বন্ধ কইরা তাড়াতাড়ি বাড়ি যাইস। রাইতে তোরে পথে কোনো ক্ষতি করবার পারে, বুঝলি? ঠিক আছে রে ভাই, তোর কথা শুনবো, কিন্তু আমি তো কারো ক্ষতির কথা ভাবি না। সৃষ্টিকর্তা আছে, আমারে বিনা অপরাধে ক্ষতি করলে উনি নিশ্চয়ই বিচার করব। আজ তোর হোটেলের শেষ দিন রে সিধু, তোর ভাগ্যের সূর্য আইস আমি ডুবাইয়া দিমু। এই হোটেলটা জ্বালাইয়া ছাই হইলেই তুই বুঝবি কার সঙ্গে তুই লড়তাছ। এইবার দেখি তোর পোড়া ছাইয়ের মধ্যে কেরা খাইতে আসে। এ কি রে, বাতাস এত জোরে বাতাস হইতাছে কেন? কেডাই আছে ওইখানে? থাম শয়তান মানুষ, তুই এই ভালো মানুষের হোটেলে আগুন ধরাবি? যার ঘাম, যার পরিশ্রমে এই জায়গা করা, তার সুখে তুই ঈর্ষা করিস? কে তুই রে? তুই এইখানে কি করস? আমি তো কিচ্ছু করি নাই, আমি তো খালি। চুপ কর শয়তান, তুই অন্যায় করেছিস, শাস্তি তোকে পেতেই হবে। সিধু ভালো মানুষ, তুই তার সর্বনাশ করতে চাস, তাই আজ থেকে তুই মানুষ না, যুগ যুগ ধরে লোভের প্রতীক হয়ে থাকবি। না না না, আমারে সাইরা দাও, আমি ওরে কিছু করুম না, সাইরা দাও আমারে। এখন থেকে এই মূর্তি সিধুর হোটেল পাহারা দেবে, কেউ আর মন্দ চিন্তা নিয়ে কাছে আসতে পারবে না।
তুই চিন্তা করিস না সিধু, তোর বন্ধু তোর পাশে আছে। আরে ওই মূর্তিটা কোথা গাইলো রে? গাইলো তো আসিল না। দেখে তো মনে হইতাছে জীবন্ত মানুষ জৈমা পাথর হইয়া গেছে, কিন্তু কেমনে? এইটা কি? এই মূর্তিটা কেরা রাখলো এখানে? কাল রাইতে তো কিছুই দেখি নাই আমি। বাবা, দেখা তো মনে হইতাছে এই মানুষটা যেন ভয় পাইয়া জন্মা গেছে। কি হইছে এই মানুষটার সাথে? হায় সৃষ্টিকর্তা, রক্ষা করো। এমন মূর্তি তো আমি জীবনেও দেখি নাই। না 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 না, তোমরা কেউ ভয় পাইও না। আমার মনে হয় এই মূর্তি আমাগো লাইগা আশীর্বাদ হইয়া আইছে। কি রে সিধু, ভয় পেয়েছিলি নাকি রে? তুমি আইলা বন্ধু, তোমার কথাই ভাবতেছিলাম। আমি জানতাম তুমি কিছু করবা। এই মূর্তিটা তুমিই বানাইছ, তাই না? হ্যাঁ সিধু, যে তোর সাথে অন্যায় করতে চায় তাকে আমি থামাবই। মহেশ নিজের লোভে ডুবে গিয়েছিল, তাই তার শাস্তি হয়েছে। কিন্তু তুই চিন্তা করিস না, ও এখন আর কষ্ট পায় না, ওর আত্মা শান্তি পেয়েছে। তুমি আমার জীবনের রক্ষাকর্তা। আমি গরিব মানুষ, তোমার মতো বন্ধু পাইয়া আমি ধন্য হলাম, ধন্য। তুই অনেক ভালো মনের মানুষ রে সিধু, এই মনটাকেই ধরে রাখিস। তুই বিভিন্ন মানুষের মুখে হাসি ফোটাস, এটাই তোর আসল শক্তি। যে জায়গায় থাকো না কেন বন্ধু, আমাগো উপরে তোমার আশীর্বাদ রাখো। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। লাইক আর কমেন্ট করতেও ভুলবেন না কিন্তু।